ছবি আমার চাই না। কেন? কথায় বলে ডুবন্ত সূর্যের সাথে ছবি তুলতে নেই। তাহলে যার ছবি উঠেছে সে মরে যায়। আপনি সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন? বিশ্বাস করি না, কিন্তু আয়ু থাকতে কে মরতে চায় বলুন? আচ্ছা, আপনার আয়ু রেখাটা দেখি। ডান হাত, ডান হাত। আরে কি হলো? আপনার আয়ু রেখা ঠিক আমার আয়ু রেখার মতো। দেখুন কত লম্বা। লম্বা হলে কি হয়? অনেক দিন বাঁচে। আচ্ছা, অনেকদিন বেঁচে থেকে আমি কি কি পাবো? নাম, যশ, টাকা পয়সা, মান সম্মান। বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেকটা হয়েছিল অনেকটা রাজসিকভাবেই, এবং তার আবির্ভাবে বাংলাদেশের চলচ্চিত্র যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করেছিল। হল বিমুখ দর্শকদের নতুন করে হলমুখী করিয়েছিলেন তিনি। তিনি আর কেউই নন, 90-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যিনি যোগ করেছিলেন তিনি শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, আজও কোনো পরিচালক সালমান শাহ অভিনীত ছবির রিমেক তৈরির উদ্যোগ নিলে প্রথমে প্রশ্ন ওঠে অভিনয় করবেন কে, এবং যিনি করবেন তিনি কি পারবেন সালমানের মতো অভিনয় করতে। এবং আজও টেলিভিশনের পর্দায় তার ছবি যখন প্রদর্শিত হয় দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন। কেন এখনও তার এত জনপ্রিয়তা এবং তার চলচ্চিত্রের দিনগুলো কেমন ছিল? আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল 6 সেপ্টেম্বর সালমান শাহর 22তম মৃত্যুবার্ষিকী ছিল। প্রিয় দর্শক, আসলে একটু অবাক হওয়ার বিষয়, 22টি বছর কেটে গেছে, সালমান শাহ আমাদের মাঝে নেই। আমরা এ নিয়ে আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি চির অমর সালমান শাহ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন, চলুন আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেই। আছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, যার হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে এসেছিলেন। আছেন সঙ্গীত শিল্পী আগুন, তারও কিন্তু অভিষেক সেই কেয়ামত থেকে কেয়ামত একই সঙ্গে সালমান শাহর সঙ্গে হয়েছিল। এবং আছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিপুর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমরা শুরু করব, তবে তার আগে আমার সহকর্মী সাদাত হাবিব সেতু এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, রিপোর্টটি দেখে এসে তারপর আলোচনায় আসছি। কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিং এর সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আমি নট দ্যাট মাচ সেট। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। 1985 সালে বাংলাদেশ টেলিভিশনে আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করলেও পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মাধ্যমে পুরো দেশের দর্শকের মন জয় করে নেন সালমান শাহ। এরপর আর পেছনে তাকাতে হয়নি 90 দশকের জনপ্রিয় এই তারকাকে। এই দিন সেই দিন কোনদিন তোমায় ভুলবো না। তবে 1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার তুমুল জনপ্রিয় এই তারকা অসংখ্য ভক্তদের হৃদয়কে স্তম্ভিত করে চলে যান না ফেরার দেশে। ওই আল্লাহর দুনিয়ার এক কোণায়। রাজধানীর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় ঢাকাই ছবির সে সময়কার হার্টথ্রোব সালমান শাহর মরদেহ। তার মৃত্যুকে ঘিরে তখন থেকেই তৈরি হয় নানা রহস্যের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সালমান শাহকে খুন করা হয়েছে। প্রথমে থানা পুলিশের তদন্তে বলা হয় এটি আত্মহত্যা। এরপর গোয়েন্দা পুলিশের তদন্তেও উঠে আসে সালমানের আত্মহত্যার বিষয়টি। কয়েক বছর ধরে তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও চূড়ান্ত প্রতিবেদন দেয় আত্মহত্যা বলে। এমনকি বিচার বিভাগীয় তদন্তেও সালমান শাহ আত্মহত্যা করেছেন এমন প্রতিবেদন দেওয়া হয়। আত্মহত্যা তো সালমান কখনো করতেই পারে না। বাংলাদেশে অনেক ফ্রেন্ড সার্কেল আমাদের, কিন্তু ইমনের মতো অর্থাৎ সালমান শাহর মতো শান্তশিষ্ট ফ্রেন্ড আমরা কখনোই দেখিনি। তবে স্বজনরা বিশ্বাস করতেই পারছিলেন না সালমান শাহ আত্মহত্যা করতে পারেন, তাই আবারও নারাজি। এরপর মামলার তদন্তে দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে। এর মাঝে কেটে গেছে 22 বছরেরও বেশি সময়। তবে 2017 আগস্টে সালমান শাহ খুন হয়েছিল বলে অনলাইনে ভিডিও আপলোড করেন রাবেয়া সুলতানা রুবি নামে এক নারী, যিনি ছিলেন সালমান শাহর প্রতিবেশী ও তার স্ত্রী সামিরা হকের ব্যক্তিগত বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওতে রুবি দাবি করেন সালমান শাহকে খুন করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে।
আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ডকে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। যদিও পরে নিজেই খুনের সে দাবি অস্বীকার করেন রুবি। হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার সামিরাকে যদি নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে। ঘটনা তদন্তে দায়িত্ব পাওয়া পিআইবি এখন রুবি সহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে। পরিবার আর তার অসংখ্য ভক্তদের দাবি, সালমান শাহকে হত্যা করা হলে যেন এর সঠিক বিচার হয়। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। আমরা সহকর্মী সাদাত হাবিবি সেতুর রিপোর্টটি দেখছিলাম। দীর্ঘ 22 বছরেও সালমান শাহর মৃত্যু রহস্য উন্মোচিত হয়নি, সে বিষয়ে আসবো পরে। তবে প্রথমেই শাহনুর রহমান সোহান, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। কিভাবে সালমান শাহর সন্ধান পেলেন? এবং নিশ্চয়ই দর্শক জানেন যে মাত্র 4 বছরে তিনি 27টি সিনেমা করে 1990-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন তৈরি করেছিলেন। সালমান শাহকে কিভাবে আপনি খুঁজে পেলেন? আসলে আমাদের তখন একটা নতুন শিল্পী দরকার ছিল, একজন নায়কের দরকার, যে বয়সে যুবক, ইয়াং একটি ছেলে। তো সেই খুঁজতে খুঁজতে অনেক খোঁজার মধ্যে আমাদের যে চিত্রনায়ক আলমগীর ভাই, ওনার ওয়াইফ একটা ছবি দিয়েছিলেন। ওনার ওয়াইফের ওই ছবিটা দেখে আমরা আসলে মেইনলি এই ছেলেটিকে ঠিক করি। তো ঠিক করার পরে তার বাসায় আমি যখন ফোন করলাম, বাসার থেকে আমার কাছে উত্তর আসলো যে ছোট সাহেব তো রাতে বাসায় কখনো ফেরে না, তো এমনি রাত 3-4টা বাজে। তো আমি তারপরে ডিসিশন নিলাম যে না, এই ছেলেকে দিয়ে আমার হবে না। কিন্তু পরের দিন আমি একটা কাজে ওই আরেকটা ছেলে দেখার জন্য আমরা ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে যাই। সেখানে যাওয়ার পরে যে ছেলেটিকে দেখতে যাই, সে ছেলেটিকে পছন্দ হয় না। আচ্ছা, তখন আমি ওখান থেকেই ওদের রেস্টুরেন্টে টেলিফোন দিয়েই আমি ওই ফোনটাতে আবার ফোন করি, সালমানের বাসায় ফোন করে জিজ্ঞেস করি, যে দেখি ওই ধরেছে ফোন, ইমন নাম। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, তুমি কি দেখা করতে পারবে? আমরা এখানে আছি, কতক্ষণ লাগবে? তো বললো ম্যাক্সিমাম 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যেই আমরা ওখানে একটা সিসি ক্যামেরা ছিল, তখন টেলিভিশনে দেখা যেত কে ঢুকছে হোটেলে না বের হচ্ছে। তো তাকিয়ে দেখলাম একটি ছেলে কাউকে খুঁজতে খুঁজতে ঢুকছে ভিতরে। তখন আমার সঙ্গে ছিল আমাদের নৃত্য পরিচালক মরহুম আমিন হোসেন বাবু ভাইকে আমি বললাম যে বাবু ভাই, আমি আমার হিরো পেয়ে গেছি। বাবু ওই সিসিটিভিতে দেখে, হ্যাঁ, তখন আমি বললাম আমার হিরো পেয়ে গেছি। বাবু ভাই বললো কোথায়? আমি বললাম দেখেন টেলিভিশনে একটি ছেলে কিন্তু কাউকে খুঁজতে খুঁজতে আসছে। তো দেখলাম সত্যি সত্যি সে এসে কাউকে খুঁজছে। তারপরে আমি তাকে ডাকলাম, দেখলাম যে হ্যাঁ সে আমার কাছে এসছে, এবং তখন তার সাথে আলাপ করলাম, কথা বললাম, এবং ছবির ব্যাপারে বললো হ্যাঁ আমি ছবি করতে ইন্টারেস্টেড, আমি ভালো ছবি পেলে করব। আমি তখন বললাম যে তাহলে তো তোমার বাবা মার সাথে কথা বলতে হবে। তখন সে আমাকে বললো যে আব্বা তো বাসায় নেই, এখন আম্মু আছে, আম্মুর সাথে যে কথা বলতে হবে। তখন আমি রিকশায় করে তাকে নিয়ে তাদের বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর তার মা আমাকে পরিচয় করিয়ে দিল তার মার সঙ্গে। মার সাথে পরিচয় করিয়ে দেবার পরে মা আমাকে খুব কর্ডিয়ালি রিসিভ করলেন। উনি বললেন যে ঠিক আছে বাবা, আমি তোমার হাতে তুলে দিলাম আমার ছেলেকে, এখন তুমি ওকে মানুষ করো, ওকে কিভাবে কি করতে হবে এটা তোমার দায়িত্ব। সেই যে ওইখান থেকেই পেলাম তাকে। আমরা যতটুকু জানি সালমান শাহ এই নামটিও আপনি দিয়েছিলেন? হ্যাঁ, নামটা আমারই দেওয়া। কিভাবে, কেন নামটা দেওয়া? তখন চিন্তা করলাম যে একটা নাম, কারণ চলচ্চিত্রের জন্য একটি নাম একটা বিরাট ব্যাপার, বিরাট কিছু। তো সেখান থেকে চিন্তা করে আমি কেন জানি ওর শাহরিয়ার থেকে শাহ নিলাম, নিয়ে ওটার সাথে সালমান অ্যাড করলাম। আর তখন আসলে সালমান খান বোম্বের হিরো, তো তার একটা এফেক্ট আমার উপরে কাজ করেছিল, সেই সালমানের সঙ্গে শাহ দিয়ে সালমান শাহ। একটা বিষয়ে অনেকেই বলেন যে প্রথমে কিয়ামত থেকে কিয়ামত ছবিটি আপনি আসলে করতে চাননি, অন্য একটি ছবির যে রিমেক, সেটি হিন্দি ছবি। আসলে কথাটা ঠিক সেটা নয়। কথা হচ্ছে যখন আমি ওর সাথে রিকশায় করে যাচ্ছিলাম, তখন আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল যে আমরা 5টা ছবি এনেছি কপিরাইট, তার মধ্যে যে কোনো একটি করব আর কি। তখন ওই কথায় কথায় বললো যে আমার কিয়ামত সে কিয়ামত তাক ছবিটা আমি প্রায় 27 বার দেখেছি। তাই আমি বললাম তাহলে তো তুমি চাচ্ছ যে সেই ছবিটি করলেই বোধহয় ভালো হয়, কি বলো তুমি? তখন যে হ্যাঁ ওটা হলে আমার জন্য সবচেয়ে ভালো হয়। তো ওখান থেকেই কিয়ামতের, এবং সেই 1993 সালের ঘটনা, 92-তে সেটা ঘটনা ছিল। ছবিটা রিলিজ হয় 93-তে, এবং সুপার ডুপার হিট, যেটি বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে সেই ছবিটি। আগুনের কাছে একটু আসতে চাই, আপনি আসলে কিভাবে, আপনারও তো অভিষেক হয় এই যে চলচ্চিত্রে,
এবং সোহানুর রহমান সোহান আপনাকে নিয়ে আসেন, কিভাবে আসলে এই চলচ্চিত্রে এবং সোহানুর রহমান সোহানের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে, এবং সিনেমায় যে গান গাবেন এই চিন্তাটাও আসে কিভাবে? আচ্ছা, এইটার রাস্তাটা আমার একটু ঘুরানো। এটা সোহান চাচার থ্রু দিয়ে না, আচ্ছা, এটা ছিল আলম খানের থ্রু দিয়ে, আলম খান চাচার থ্রু দিয়ে, দ্য গ্রেট লেজেন্ড অফ আওয়ার কান্ট্রি। আলম চাচার সাথে হয়তো সোহান চাচার যোগাযোগ হয়েছিল আগে, যে আমার ব্যান্ডের গান শুনেছে। মানে একটা তো ওয়াচ করার বিষয় আছে, এটা একটা সিনেমা, মানে এটা একটা বিরাট ব্যাপার। সেই ওয়াচিংটা উনাদের দুজনের কেমিস্ট্রিটা কী হয়েছে আমি জানি না। আমি আলম চাচা আমার বাসায় ফোন করে আমার মাকে বলেছে যে ভাবি আগুন রে আমাদের দিয়ে দেন। তখন আম্মা বলেছে এটা তো আপনাদের এই ছেলে, নিয়ে যান। তার পরের দিন আমাকে আলম চাচা ডাকেন তার জসিমউদ্দিন রোডের বাড়িতে। তো আমি সেখানে যাই, গিয়ে বলে যে তোমার জন্য তো একটা ভালো খবর আছে। আমি বলছি কী খবর চাচা? বলে যে প্লেব্যাক করবা নাকি। আমার তখন 21 বছর বয়স এবং আমার মাথায় মানে অঝোর ধারায় বৃষ্টি মতন মেহেরবানি, মানে এটা অনুভব করলাম যে এটা কি শুনলাম আমি। মানে আমি ব্যান্ডে গান গাই, আমি হই হুল্লা করাটা আমি প্লেব্যাক করব। আমি তো লাফালাফি অবস্থায় যে হ্যাঁ প্লেব্যাক করব। তখন বললো যে প্লেব্যাক তো তোমার রেডি হয়েই আছে, তোমার জন্য আরেকটা সুখবর আছে। আমি বললাম কি সুখবর? বলে তোমার কো আর্টিস্ট হইলেন রুনা লায়লা। আমি তো মানে সোনায় সোহাগা একটা অবস্থা। আচ্ছা, ওই গানটা কোনটা ছিল? মানে এই যে রুনা লায়লার সঙ্গে যে গানটা, 3টা গানই কেয়ামত থেকে কেয়ামতে, মোট 4টে গান আছে, 5টা 4.5টা গান, সবগুলোই তুমুলভাবে জনপ্রিয়। সবগুলো তুমুলভাবে জনপ্রিয়তা। আস্তে 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 দিন যত যাচ্ছে দেখি ওই গানের কদরও বাড়ছে, ঠিক সালমানের কদর যেভাবে বেড়ে চলেছে। এই যাই হোক, তারপরে স্টুডিওতে গেলাম। স্টুডিওতে গিয়ে আলম চাচা তো বেশ নার্ভাস আছে একটু, যে রুনা লায়লা একটু পরে আসবেন। তা আমি প্রথম গানটা গাওয়া শেষ করলাম, বাবা বলে ছেলে নাম করবে। সেদিন ইমনও আছে ওখানে, ইমনের সাথে আমি পূর্ব পরিচিত ছিলাম। আচ্ছা, আমি সেই বিষয়টাতে একটু আসতে চাই। একদম প্রথম দিন ইমনের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? ইমনের সাথে পরিচয়টা আমাদের এই যে মানে ও কিন্তু আমার জানে জিগার দোস্ত এরকম কিছু ছিল না। আচ্ছা, ওর সাথে আমার পরিচয়টা ছিল ফ্যামিলি টু ফ্যামিলি, নীলা আন্টির ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, ওর মার নামও নীলা, আমার মার নামও নীলা, সেই সূত্রে আমাদের দেখা সাক্ষাৎ। তো যেদিন স্টুডিওতে গান রেকর্ড হচ্ছে ওই দিন বাবা বলের মধ্যে এটা থেকে সালমান শীষ দিয়ে বাজাচ্ছে। আমাদের এই প্যানেলের মধ্যে বসে চাচা আছে, আলম চাচা আছে, আমি তো বীর দর্পে গেলাম, কেননা তখন ভয় ডরের বয়স আমার নাই, 21 বছর একদম মানে টকবক করছি। তারপরে গান শেষ হলো, গান শেষ হওয়ার পরে এটা ওই খবরটা আমি পরে জানতে পেরেছিলাম, রুনা আন্টি আলম চাচাকে জিজ্ঞেস করেছিলেন যে এই ছেলে তো ব্যান্ডে গান গায়, এ কি পারবে? তো আলম চাচা বলেছিলেন যে একে ম্যাডাম একটু ট্রাই করতে দেন, যদি না পারে আমরা ইরেজ করে দিব। এটা সোহান চাচা সবাই মিলে। আচ্ছা, তারপর যখন গান রেকর্ড, সে একদিনে 4টা গান রেকর্ড হয়েছে, একদিনে মানে এক টানে। যাই হোক, 4টা গান রেকর্ড হওয়ার পরে রুনা আন্টি তখন আলম চাচাকে আড়ালে গিয়ে বলেছিলেন, যে আলম চাচা আবার পরে আমাকে বলেছে যে আলম খান, ইউ ক্যান মেক জেমস। মানে ওনার হাত ধরে যারা যারা এসছে তারাই মানে একদম দিগ্বিজয়ের মতন অবস্থা। এই হচ্ছে আমার সালমানের সাথে ফার্স্ট এন্ট্রি। আচ্ছা, ওই দিনই সেই স্টুডিও, বাঘা লোকরা সব বসা, আমরা দুই ইয়াং, মানে আর কি চটপটা, মানে
ওর হুইসেল বাজানোটা অনেকে জানে না, মানে অনেক ভালো হুইসেল বাজাতো। আপনি কি একটু হুইসেল মানে এই গানটার ইয়েটা একটু আমরা একটু শুনতে চাই, সবাই একটু শুনতে চাই। এটা বাজাতে শুনেছি। আচ্ছা, আর দুইটা লাইন, এই গানের দুইটা লাইন একটু আমরা একটু শুনতে চাই। বাবা কেউ ইঞ্জিনিয়ার হবে, নাম কামাবে, ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। ছবিটা যখন রিলিজ হয়, এই গানগুলো রেকর্ড হয়েছে 92-তে। 93-তে আমি, সালমান, মৌসুমী এই 3 একেবারেই নতুন, যাদেরকে নিয়ে সোহান চাচা মানে একটা বীর দর্পে একটা সাহস দেখালেন যে নতুন দিয়ে কিছু করা যায় কিনা। সোহান চাচারা কিন্তু, আমি জানি এই জিনিসটা, সোহান চাচারা কিন্তু মারাত্মক ভয়ে ছিলেন। প্রথম যখন ছবিটা রিলিজ হয়, কেউ কেউ যেরকম গুলজার চাচা 7 দিনের জন্য ফোন টোন সব অফ করে, উনি নাই, মানে সিনারিওর মধ্যে নাই। তারপরে যখন খবরটা হলো যে এই ছবি বাম্পার যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তখন ফোন অন করেছেন? তখন হ্যাঁ, এই খবর সোহান চাচা আরো অনেক সুন্দর করে বলতে পারবে আমার। আচ্ছা, আসবো আবারও আপনার কাছে। আমি একটু বিধান রিবেরও আপনার কাছে আসতে চাই। কেন আসলে যে প্রশ্নটি নিয়ে শুরু করেছিলাম, কেন সালমান শাহ 22 বছর, আসলে আমাদেরও বিশ্বাস হয় না যে 22 বছর পার হয়ে গেছে সালমান শাহ আমাদের মাঝে নেই, কেন তিনি এখনো তুমুলভাবে জনপ্রিয়? ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আসলে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যেটা মানে সঙ্গীত শিল্পী আগুন বলছিলেন যে ওনারা জানতেন না কি হবে। এক ধরনের মানে ফিল্ম মেকার এবং প্রডিউসাররা জুয়া খেলেন আসলে, যে এই একটা শিল্প সেটা কিভাবে দর্শক গ্রহণ করবে কি করবে না, সেটা কিন্তু অনেকটা জুয়ার মতোই। তো সেই আমি বলবো সেই গ্যাম্বলিংয়ে প্রথমেই ছক্কা ওঠে আর কি সালমান শাহের। তো এই যে তার প্রথম ছবির মধ্য দিয়ে ডেবু ফিল্ম, কিন্তু এমনকি অমিতাভ বচ্চনেরও ডেবু ফিল্ম কিন্তু হিট না। কাজেই মানে একজন মানুষের জন্য প্রথম লিড রোল করছেন এবং সেটা আবার এরকম সুপার ডুপার হিট, সেটা আমি মনে করি কিছুটা অবশ্যই মার্কেটিং, সিনেমার ডিস্ট্রিবিউশন, মেকিং, এই সমস্ত ব্যাপার জড়িত আছে। এবং যেখানে নায়ক নায়িকা গায়ক তিনজনই সবাই নতুন, কিন্তু আবার যেহেতু ধরুন কেমত থেকে কেমত পর্যন্ত মানে এই ছবিটা যেহেতু বাংলাদেশের দর্শক একভাবে দেখেছে, তাদের এক ধরনের আবার প্রত্যাশাও তৈরি হয়েছিল। এখন যখন তারা সিনেমা হলে দেখতে গেল, যখন তারা দেখলো যে না আমাদের প্রত্যাশা মাপকাঠির 90% অথবা 100 অথবা 110% বেশি হয়েছে, পূরণ হয়েছে, তখন কিন্তু দর্শক সেটা গ্রহণ করতে শুরু করলো। কাজে এখানে অনেকগুলো ব্যাপার আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সালমান শাহ 4 বছরে যতগুলো ছবি করেছে, সেই 4 বছরে সে মোটামুটি সবগুলো ছবি দর্শক নন্দিত এবং সে জনপ্রিয়, মানে মূলধারার বাণিজ্যিক ছবি হিসাবে যা বুঝি আমরা, সেগুলো পয়সা ঘরে তুলতে পেরেছে, অর্থাৎ মানুষ দেখেছে। এখন 96 সালে যে ঘটনাটা ঘটলো, সেটাও কিন্তু রহস্যে আবৃত, ধূম্রজাল। এখন এইরকম এক তুমুল জনপ্রিয় নায়ক, মানে যার ক্যারিয়ারের বয়স মাত্র 4 বছর, তার মানে সে এখনো তার, আমি বলবো যে তার বিমান এখনো উড্ডয়ন হয়নি, কিন্তু হবে হবে করছে, মধ্য গগনে গেলে যায়নি তখনও। কিন্তু ইতিমধ্যে দর্শক এবং তার যারা দর্শক এবং ভক্তরা রয়েছে, তারা জানেন যে বাংলা চলচ্চিত্রে এরকম একজন এসছেন যিনি আগের যারা আছেন তাদের থেকে একটু আলাদা, বয়সটা কম এবং একটা নতুন জায়গা উনি তৈরি করেছেন। এরকম কিন্তু মানে যে জনপ্রিয় সংস্কৃতি রয়েছে বা যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকমটা হয়, যে যখন ধরুন অ্যাংরি ইয়াংম্যান হিসেবে বলিউডে যখন অমিতাভ বচ্চন নিজের জায়গা করে নিলেন, তার একটি জায়গা তৈরি হলো। আবার ধরুন মানে আমি যদি সালমানের সাথে ফিরে আসি, একটা রোমান্টিক বয় বা রোমান্টিক লুক, একটা মানে কৈশোর উত্তীর্ণ এক যুবকের দেখা যখন দর্শক পেল, এবং তার মধ্যে তখন কারা দর্শক ছিলেন তারা সেটাও একটা বিষয়, তার মধ্য দিয়ে আইডেন্টিফিকেশন হলো যে না আমাদের এই নায়কটাই হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করে বড় পর্দায়। এই সমস্ত কিছু মিলিয়ে এক ধরনের ভালোবাসা তৈরি হচ্ছিল 4 বছর ধরে। এখন এইরকম এক নায়ক যিনি খুবই জনপ্রিয় এবং যার মধ্যে আসলে তখনকার তরুণীরা নিজেদের প্রতিচ্ছায়া দেখছিলেন,
সেই সময় যখন এইরকম একটি ঘটনা ঘটলো যে মৃত্যুটি নানাভাবে প্রশ্নবিদ্ধ, অনেকটা আমি যদি বলি কোট আনকোট সিনেমেটিক, চলচ্চিত্রের এক দারুণ উপাদান কিন্তু এই যে মৃত্যু রহস্যকে ঘিরে রয়েছে সালমান শাহের, এবং এই 22 বছরেও তার মৃত্যু রহস্য উন্মোচিত হয়নি। এই বিষয়গুলো, এই ফ্যাক্টরগুলো আসলে কাজ করেছে সালমানকে সবটাই 22 বছর ধরে তাকে জীবিত রাখার জন্য, এবং এজন্য তিনি চির অম্লান। আমরা আবারও আসব, বিশেষ করে সোহানুর রহমান সোহানের কাছে একটি প্রশ্ন রেখে একটু বিরতিতে যাব। আপনি সালমান শাহর যে 27টি ছবিতে তিনি অভিনয় করেছেন, শুধুমাত্র আমরা দেখলাম যে প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামতে আপনি সালমান শাহকে নিয়েছিলেন, তারপর যে আপনার হাত ধরে আসলেন যিনি জয় করলেন, এরপরে আপনার অন্য কোনো ছবিতে কেন সালমান শাহকে আমরা দেখিনি? সেই প্রশ্নটি নিয়ে আসবো প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ নিউজ আওয়ার এক্সট্রা। আজকে আমাদের বিষয় চির অম্লান সালমান শাহ। আমরা আলোচনা করছি সালমান শাহর যে অনবদ্য সৃষ্টি এবং তার অভিনীত চলচ্চিত্রগুলোকে নিয়ে। বিরতির আগে সোহানুর রহমান সোহানের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে আপনার হাত ধরেই সালমান শাহ চলচ্চিত্রে আসলেন এবং জয় করলেন, এবং কিয়ামত থেকে কিয়ামত ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়। এরপরে তিনি যেই ছবিগুলোতে অভিনয় করছিলেন সেগুলো কিন্তু অনেক ব্যবসা সফল হয়েছে। আর কোনো ছবিতে কিয়ামত থেকে কিয়ামতের পরে আর কোনো ছবিতে, আপনার কোনো ছবিতে কেন সালমান শাহকে আমরা দেখলাম? এটা আসলে মান ছিল আমাদের একটা বাথরুম শেয়ারিং নিয়ে মৌসুমীর সাথে সালমানের গল্পটা। এটা গল্পটা হচ্ছিল, আমরা বরিশালে গিয়েছিলাম, বরিশালে আমাদের রিসিপশন দেয় ছবির সাকসেসে, তো সেই জন্য আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আসলে ওরা থাকার অ্যারেঞ্জমেন্টটা করে মৌসুমী এবং সালমানদের জন্য, যে হল মালিক তার বাড়িতে, আর আমরা সবাই হোটেলে ছিলাম, সাংবাদিক বন্ধুরা গিয়েছিল আমাদের সাথে। তো সেখানে হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো যে এরকম ওই বাসায় যেতে হবে। কি ব্যাপার? আচ্ছা, তাদের মধ্যে একটা হিচ হয়েছে। তো আমি সেখানে গেলাম, যে শুনলাম যে মানে বাথরুম, মানে অ্যাটাচ বাথরুম একটা বাসায়, তা সেটা কারা থাকবে? মৌসুমীরা থাকবে না সালমানেরা থাকবে? তো সালমানের মা সে থাকতে চায় ওই রুমেই, যার জন্য আমি গেলাম। আমি যাওয়ার পর শুনলাম যখন যে না, মেয়েরা গেছে, মেয়েদেরকে থাকতে দেওয়া উচিত। তো সেই চিন্তা করে সালমানের মাকে অফ করে আমি বললাম যে তাহলে মৌসুমীরা ওখানে থাক, সালমানরা আলাদা থাক। কিন্তু ওর মা এই ব্যাপারটাকে সালমানকে একটু উস্কায় দিল। উস্কায় দেওয়াতে সালমান কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, এবং সেখান থেকে আমার অভিমান। তখন আমিও অনেক একেবারে যুবক, তখন সালমানও যুবক, যে কারণে ওই জিনিসটা আমি রপ্ত করতে পারিনি, আমি আমার কাছে নিতে পারিনি আর কি। সেই কারণে পরবর্তীতে ওকে নিয়ে আর ছবি না করার সিদ্ধান্ত নেই। কিন্তু যখন আমি সিদ্ধান্ত নিলাম এবং ও এসে আমাকে একদিন এফবিসিতে বললো যে ভাইয়া আমি ছবি করতে চাই, আপনার ছবি করতে চাই, এই মারা যাওয়ার 1-1.5 মাস আগের কথা। তো তখন আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে শিডিউল বের করো, আমি দেখছি। তো আমি ছবির গল্প রেডি করছিলাম, এবং যে গল্পটা নিয়ে আমরা সেদিন সকালবেলা গল্পটা নিয়ে প্রডিউসার এবং আমার স্ক্রিপ্ট রাইটারদের নিয়ে একসাথে বসেছি, গল্পই ঠিক করছিলাম, তখন আমার কাছে খবর আসলো যে সে মারা গেছে। একটা বিষয় একটু সবাই জানতে চায় যে সোহানুর রহমান সোহানের কাছে আবার একটু জানতে চাই, সালমান শাহর কোন জিনিসটা দেখে আপনার কাছে মনে হয়েছিল যে না, এটাই আমার কিয়ামত থেকে কিয়ামত ছবির নায়ক? না, আমি তো প্রথমেই বললাম যে টেলিভিশনে পর্দায় যখন আমি দেখলাম ওকে প্রথমে, তখনই কিন্তু আমি ঠিক করলাম যে ও হিরো হতে পারে, ওই একমাত্র হিরো। কারণ তার চালচলন, তার স্মার্টনেস, তার যে অ্যাটিটিউড, যে প্রথমেই ফার্স্ট অ্যাটিটিউডটা, যে প্রথম দর্শনেই কিন্তু ভালো লাগার ব্যাপারটা চলে এসেছিল, সেখান থেকে আসে। এবং তারপরে যখন শুটিং শুরু করলাম, শুটিং শুরু করার পরে যখন একটা ফাইটের দৃশ্য করতে গেলাম, ফাইটের দৃশ্যে সে যে পারফরমেন্সটা করলো, সেটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এই ছেলে একটা বাজার কাঁপাবে আর কি, এবং তাই হয়েছে। আগুনের কাছে একটু আসতে চাই, কিয়ামত থেকে কিয়ামত ছবির যেহেতু এটাই প্রথম এবং আপনারও ব্রেক থ্রু এটা দিয়ে, এই ছবির গানগুলো সবগুলোই এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনে কারণ কি আপনার মতে?
এখানে আরেকটা জিনিস কাজ করেছে, সালমানের গলা কণ্ঠের সাথে আগুনের কণ্ঠটা ম্যাচ হয়ে গেছে। এবং কণ্ঠ আমি গতকালকেও একটা অনুষ্ঠানে দেখছিলাম সালমানের উপরে প্রোগ্রামে, যে ও যে লিপ দিচ্ছিল, ওর সালমান যে লিপ দিচ্ছিল, একেবারে মনে হচ্ছে যে সালমান নিজেই গাইছে। এই ব্যাপারটাই হচ্ছে খুব এফেক্টিভ হয়েছিল। এবং আগুনের গাওয়াটার মধ্যেও মানে কি যেন একটা রস ছিল, এই রসটাকে আমরা আসলে দর্শক দারুণ ভাবে গ্রহণ করেছে। এটাই কি আসলে কেমিস্ট্রি, গায়ক এবং নায়কের কেমিস্ট্রি। আমরা এটাই হওয়া উচিত। আমরা একটা গান দেখব এবং সেই গানটি দেখে এসে আরো একটু কিছু জানবো আগুনের কাছে। আগুন, সোহানুর রহমান সোহান যেমনটা বলছিলেন যে এই যে সালমান শাহ যখন এই যে গান আমরা দেখলাম, তার যে এক্সপ্রেশন এবং আপনার এক্সপ্রেশন কেমন যেন একাকার হয়ে গেছে, একই বিন্দুতে যেন মিলিত হয়েছে। এর রহস্যের কারণ কি? এর কোনো রহস্য নাই, এগুলো মাঝে মাঝে হয়ে যায়। কিছু কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যাতীত। এখন এই ব্যাপারটা একটা মানে অতি অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হয় যে সালমানের গান কিন্তু অনেকেই গেয়েছে, কিন্তু আপমর জনসাধারণ বলে যে সালমান মানেই আগুন। জি, এই ক্রেডিট গোস টু সোহান চাচা। না, এটা তার চেয়ে বেশি ক্রেডিট হচ্ছে আলম খান, মিউজিক ডাইরেক্টর আলম খান। সে যে তোমাকে এনে আমাকে দিল এবং সে যে একটা এফেক্ট তৈরি করে দিল। এবং আলম ভাই এর আগেও আরো শিল্পী তৈরি করেছে, যে আলম ভাইয়ের এই মানে শিল্পী তৈরি করার এই ব্যাপারটা আলম ভাইয়ের খুব বেশি কাজ করতো এবং সে যেখানে হাত দিত সেটা কিন্তু শোনা হয়ে যেত। এবং আলম ভাই বুঝতেও পেরেছিলেন যে হয়তো সালমান শাহর গলার তার বাচন ভঙ্গি এবং এক্সপ্রেশনের সাথে আমার গলাটা কেমন করে যেন চলে গেছে। মানে একেবারে নতুন একটা শিল্পীকে দিয়ে ওই নতুন শিল্পীর কাছে নিয়ে যাওয়া কত বড় একটা রিস্ক। এটা রিস্কটা কিন্তু বিরাট আলম ভাই নিয়েছিলেন এবং আমরাও তাকে সহযোগিতা করেছি, কিন্তু সে আমাদেরকে পরিপূর্ণ একটা সার্থকতা এনে দিয়েছে। জি, এই গানটারই দুটো লাইন যদি এখন একটু শুনতে চাই। ও আমার বন্ধু, ও ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। অসাধারণ অসাধারণ। আসলে আমি এখানে একটা গল্প এত জীবন্ত। জি হ্যাঁ, সালমানের কথা কিন্তু একটু আগের একটা পুরনো গল্প আলম ভাইয়ের ব্যাপার বলবো। আমরা কলকাতা গিয়েছিলাম, কলকাতাতে গান রেকর্ড করার জন্য। তো আমরা হেমন্ত দাকে দিয়ে গানটা করানোর জন্য গেলাম। তো যে হেমন্ত দাকে পেলাম না, পেলাম মান্না দে। এই কেমন থেকে অন্য একটা ছবি। আলম ভাইয়ের কতটুকু মানে ইয়ে বলছি যে সেখানে মান্না দেকে দিয়ে গান গাওয়াতে গেলাম আমরা, যখন মান্নাদের গান শুনে আলম ভাই দেখলাম খালি ঘামতেছে, কারণ আলম ভাইয়ের গান পছন্দ হচ্ছে না। তখন আমরা সবাই বললাম যে আলম ভাই আপনি এত টেনশন করেন না, আমরা এই গানটা ঢাকায় যেয়ে আবার অন্য কাউকে দিয়ে গাওয়াই নেবো, হাদি ভাইকে দিয়ে গাওয়াবো। কিন্তু এর মধ্যে ওখানকার যে মিউজিক অ্যারেঞ্জার ছিলেন উনি বললো আমি আপনাদেরকে একটা ছেলে দিই। তিনি একটা ছেলে এনে দিল, তাকে দিয়ে আমরা গানটা গাইলাম। সেটা হচ্ছে এখন বর্তমানে কুমার শানু। সেই কুমার শানু কিন্তু প্রথম বাংলাদেশের ছবিতে গান গায়, তিন কন্যা ছবিতে। তো আলম ভাই কিন্তু সেটা আবার অ্যাকসেপ্ট করে নিল এবং আলম ভাই সেই জিনিস যে সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আলম ভাই কিভাবে আগুনকে সংগ্রহ করলেন এবং যার জন্যই আমার তার উপরে কনফিডেন্স ছিল বলেই কিন্তু আমি আর কোনো বাধা দিইনি যে আলম ভাই গান করবে। এবং আগুন সত্যি আগুন লাগিয়ে দিয়েছেন। একটু বিধান রিপেরুর কাছে আসতে চাই। অনেকেই বলেন যে সালমান শাহর শূন্য স্থান এখনো বাংলা চলচ্চিত্রে পূরণ হয়নি, কতটুকু আপনি এই কথাটিকে মানবেন? দেখুন, মানে কারো স্থান তো কেউ পূরণ করতে পারে না আসলে। মানে ধরুন যে যার যার মতো করেই থাকে, কিন্তু আবার সময় কিন্তু থেমেও থাকে না। মানে এইটাও এক ধরনের
বাস্তবতা। কিন্তু 2 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে সালমান শাহ নেই, তা আমরা কতটুকু আসলে সালমান শাহর রিপ্লেসমেন্ট আপনি কোত্থেকে পাবেন? মানে সালমান শাহ একজনই, মানে তার রিপ্লেসমেন্ট যদি আপনি পেতে চান তাহলে সেটা হবে তার রেপ্লিকা। বুঝতে পেরেছেন? মানে মানুষ ওই যে অ্যাপিয়ারেন্স, যে ডায়লগ থ্রো বা যে স্টাইল, যে ফ্যাশন আইকন হিসাবে তো অনেকখানি নিয়েছিল তখনকার প্রজন্ম। হ্যাঁ, তো সেই সময় এই জিনিস যদি আর কেউ করতো তাহলে সবাই সেটাকে নকল বলি প্রতিপন্ন করতো এবং তাকে বাতিল করে দিত। কেমন? কাজে যে যতটুকু অর্জন করে সেটা তারই থাকে আসলে। আমি এর সাথে একটু বলতে চাই যে সালমান শাহ যেহেতু বাংলা চলচ্চিত্রের আমি বলবো যে কিংবদন্তির মতোই হয়ে গেছেন, কারণ 22 বছর ধরে একটা মানুষকে চর্চা করা এবং প্রতি বছর তাকে স্মরণ করা এবং টেলিভিশনে এই ধরনের প্রোগ্রাম করা, এটা আসলে ওই বিষয়টারই সূচক, যেটা দিয়ে কিংবদন্তি হয় কি হয় না সেটা দিয়ে নির্মিত হয়। অতি সম্প্রতি একটি ছবি যে পোরামন 2 যেটা এসেছে, সেই ছবিতেও কিন্তু দেখা যাচ্ছে যে সেই ছবিতে যিনি আর কি অভিনয় করেছেন অথবা সেই ছবির কাহিনীতে আমরা দেখছি যে তারা বাংলাদেশের একজন নায়ককে তারা ফলো করছেন এবং তিনি হচ্ছেন সালমান শাহ, এবং এই সালমান শাহর তাকে নিয়ে এই ছবিও বানানো হয়েছে। 2 মাস আগে এই ছবিটি রিলিজও হয়েছে। এটিও তো তাকে, মানে তিনি যে অমর, এক ধরনের ট্রিবিউট করা, সেটা ঠিক আছে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তো আর আমি বলবো যে ভারতের মতো অত বড় নয়, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ছোট। এবং তার থেকেও বড় আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই বছর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নতুন মুখ খোঁজার কার্যক্রম শুরু হওয়ার কথা, সেটা এখনো হয়নি, সেটা হবে সামনে। কিন্তু এই কার্যক্রমটাও কিন্তু অনেক অনিয়মিত। কাজেই আপনি যে নতুন নতুন নায়ক বা নতুন নতুন শিল্পী পাবেন, অভিনয় শিল্পী, আমি বলছি একটা চলচ্চিত্রে শুধুমাত্র তো নায়ক দিয়ে হয় না, কিন্তু এখন নায়ক নির্ভর হয়ে গেছে। আমি এই মুহূর্তের কথা বলছি, গত 10 বছর। কাজে একটা চলচ্চিত্র কিন্তু চলচ্চিত্র হয়ে ওঠে শুধুমাত্র নায়ক না, তার অন্যান্য চরিত্র, এমনকি বাবা মা, এমনকি ওই ছবিতে যিনি রিক্সা চালক, হ্যাঁ, সবকিছু মিলেই তো একটা চলচ্চিত্র হয়, তাই না? কাজেই আপনি যে শূন্যস্থান পূরণের কথা বলছেন, সেই শূন্যস্থান এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের অধিকাংশ জুড়েই সেই শূন্যস্থান রয়েছে। আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি সালমান শাহকে নিয়ে, সঙ্গেই থাকবেন। চির অম্লান সালমান শাহ আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার বিষয়। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, এই পর্যায়ে যাব বিধান রিভিউ আবারও আপনার কাছে। একেবারে শেষ পর্বে আমরা সালমান শাহকে নিয়ে আপনার শেষ মন্তব্য এবং বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়েও শেষ কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলি, সালমান শাহ একটি ফেনোমেনা, সেটা আলাদা আলোচনা, কিন্তু এর বাইরে যেও আমি বলতে চাই যে বাংলা চলচ্চিত্রের জন্যে আপনাকে যে সাংস্কৃতিক আগ্রাসন আছে সেখান থেকে বেরিয়ে এসে, যেমন ধরুন যে সালমান খান থেকে সালমান শাহ, বা বলিউডের একটা ছবি থেকে আরেকটা ছবি, সালমান শাহ 94 সালে আরও 2টি কপি ছবি করেছেন, কেমন? তো এই ধরনের আমি মনে করি যে আমাদের স্বতন্ত্র সাংস্কৃতিক জাতীয় চলচ্চিত্র যদি গড়ে তুলতে চাই তাহলে আরও অনেক বেশি এফোর্ট দিতে হবে এবং মনোযোগ দিতে হবে, যেন আমরা আমাদের নিজস্ব পরিচয় বিশ্বের কাছে তুলে ধরতে পারি যে এইটা আমাদের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র এমনটা হয়। এবং আমরা বাংলাদেশের কথা বলতে চাই, সেখানে রাজনৈতিকভাবে হতে পারে, আমাদের লোককাহিনী ভিত্তিক অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে, যদিও সেগুলো ভারতীয় চলচ্চিত্রের দ্বারা অনেকখানি প্রভাবিত, কিন্তু আমি বলবো সেই সমস্ত প্রভাব কাটিয়ে উঠে নিজেদের সমালোচনা কঠিনভাবে করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের মান উন্নতি হওয়া সম্ভব, আরও বাড়বে। সোহানুর রহমান সোহান, একেবারে শেষ মন্তব্য সালমান শাহকে নিয়ে এবং বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে। জি, ওর মৃত্যু বার্ষিকী গতকাল গেল, তো আজকে শুধু এটুকু বলবো যে সালমান যেখানে আছে, যেভাবে আছে, আল্লাহ ওকে মানে সব কিছুর থেকে মাফ করে দিয়ে ওকে ভালো রাখুক। আর বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্র এখন বাংলাদেশের চলচ্চিত্র মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু জানি না ভবিষ্যৎ কি। জি, আগুন, একটা গান আসলে আমারও একটু শুনতে ইচ্ছে করছে, যে একা আছি, সেই গানটার 2টো লাইন, তারপর আমরা শেষ করব আপনার গানের কিছু অংশ দিয়ে। এই গানটার 2টো যদি লাইন আমাদের দর্শকদের। কিয়ামতের গান, জি, সোহান চাচার গান। ও একা আছি তো কি হয়েছে,
সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো হৃদয়ে আছো আমারই জীবন, টাম টাম তোমারই এখন। সালমান শাহ এবং বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আপনার শেষ মন্তব্য আগুন। আমি সালমানকে নিয়ে আসলে বলার কিছুই নাই আমার, যা বলেছেন সোহান চাচা বলেছেন। আমি এফডিসি সম্বন্ধে বলতে চাই, আমার সেই সোনালী দিনের এফডিসি যদি আবার ফেরত পেতাম, এটা যে কেমন করে আবার পাবো আমি তো এটার গত্যান্তর জানি না, তবে সোনালী দিনের সোনালী সময়ের আমি মানে আমার যখন একদম টপ জোয়ার যাচ্ছে, আমি নিজের চোখে এফডিসির একটু একটু করে ধ্বংস হতে দেখেছি। আমি এফডিসিটিকে উইথ কাইন্ড আমি মাপ চেয়ে নিচ্ছি সবার কাছে। আমি সেই সোনালী দিন ফেরত চাই আবার এফডিসির, যেটা ওনারাই আবার ফেরত দেবেন। আমরাও আসলে আশা করি, আমরাও চেষ্টা করছি এখন এই যে নতুন মুখের ইয়ে করছি, সন্ধানে করছি। যদি এখান থেকে কিছু ছেলে মেয়ে বেরিয়ে আসে তাহলে হয়তোবা আমরা চলচ্চিত্রকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। হয়তো। অসংখ্য ধন্যবাদ সোহানুর রহমান সোহান, আগুন এবং বিধান রিভিউর আপনাদের তিনজনকে। আমরা আগুনের গান দিয়ে আসলে শেষ করব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের পরবর্তী আয়োজন পাওয়ার টক নিয়ে আসছেন মুন্নি সাহা। দেখার আমন্ত্রণ রইল। পৃথিবীতে সুখ বলে, আচ্ছা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।